নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আপনাদের প্রত্যেককেই এই বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন গ্র্যান্ডেলিয়া রোবাস্টা নিয়ে কথা বলবো। তো এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু অ্যাজমা বা হাঁপানি, সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, স্লিপ অ্যাপনিয়া, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিকটেসিস, নিউমোনিয়া, কার্ডিয়াক অ্যাজমা, এমনকি যে স্প্লিনের এনলার্জমেন্ট বা স্প্লিন যখন অতিবৃদ্ধি হয়ে থাকে তখন সেখানে কিন্তু মহা ঔষধ হিসেবে কাজ করে থাকে। তো এই গ্র্যান্ডেলিয়া ওষুধটি কিন্তু প্ল্যান্ট কিংডম থেকে তৈরি। ছবিতে দেখুন এর সুন্দর হলুদ রঙের ফুল দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা দুটো স্পেসিস রয়েছে, একটা গ্র্যান্ডেলিয়া রোবাস্টা আর গ্র্যান্ডেলিয়া স্কোয়ার রোজা। তো গ্র্যান্ডেলিয়া স্কোয়ার রোজা যেটা আছে সেটা কিন্তু এনলার্জমেন্ট অফ স্প্লিন বা যখন স্প্লিনের বা প্লিহার অতিবৃদ্ধি ঘটে সেক্ষেত্রে কিন্তু একটা স্পেসিফিক মেডিসিনস এবং খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু কার্ডিওপালমোনারি বা কার্ডিওরেসপিরেটরি যে সিস্টেম রয়েছে তার প্রায় প্রত্যেকটি রোগের ক্ষেত্রেই এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তো অ্যাজমা বা হাঁপানি সম্বন্ধে আমাদের প্রত্যেকের ধারণা রয়েছে। ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কিকটেসিস বা সিওপিডি যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। তো এটাকে রিকভার করার জন্য বা আবার ফুসফুসকে হেলদি করার জন্য কিন্তু আমাদের এই গ্র্যান্ডেলিয়া মাদার টিনচারটির ভূমিকা অপরিসীম। তো বন্ধুরা, কার্ডিয়াক অ্যাজমা আপনারা হয়তো অনেকেই যারা সাধারণ মানুষ বুঝতে পারছেন না। তো এটাকে যদি আমি খুব সহজে বোঝাতে চাই তা সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা মানে হচ্ছে হৃৎপিণ্ডজনিত একটা শ্বাসকষ্ট বা হাঁপানি। তা আমরা জানি আমাদের ফুসফুস যখন কফে ভর্তি হয়ে থাকে বা প্রচুর মিউকাস জমে যায় বা আমাদের কাশি হয় তখন সেখান থেকে শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক এবং সেটাকে আমরা কিন্তু সাধারণ হাঁপানি বা অ্যাজমা বলে থাকি। কিন্তু কার্ডিয়াক অ্যাজমার ক্ষেত্রে কিন্তু আমাদের লাংস বা ফুসফুসে কোনো প্রকার মিউকাস থাকে না বললেই চলে, কিন্তু তা সত্ত্বেও এখানে একটা শ্বাসকষ্ট বা এরকম লক্ষণ দেখা যায়, বিশেষ করে যখন আক্রান্ত রোগী একটু দ্রুত হাঁটছেন বা সিঁড়ি ভাঙছেন বা কোনো উঁচু জায়গায় উঠছেন, সেক্ষেত্রে কিন্তু অল্পতেই তারা হাঁপিয়ে যায় এবং বুক চাপা চাপা বা একটা বুকের মধ্যে একটা কম্প্রেশন সৃষ্টি হয়ে শ্বাসকষ্টর শিকার হয়ে থাকেন। হ্যাঁ, অনেক উঁচুতে ওঠা, অনেক শক্ত পরিশ্রম করলে আমরা সহজেই হাঁপিয়ে যাই, সেটা স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রায় অল্প একটু কাজ করলে রোগী হাঁপিয়ে যাচ্ছে বা শ্বাসকষ্ট ফিল করছে, কিন্তু দেখা যাচ্ছে তার লাংসে বা ফুসফুসের মধ্যে কোনো মিউকাস বা কফ নেই বা কোনো কনজেশন নেই। তো সেক্ষেত্রে কিন্তু এই গ্র্যান্ডেলিয়া রোবাস্টা খুবই ইফেক্টিভ হোমিওপ্যাথিক ওষুধ। এছাড়া স্লিপ অ্যাপনিয়া বা যেটাকে বলা হয় ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, অনেকের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে। হয়তো আপনি ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ দেখালো যে দম বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ দুম করে উঠছেন, ওটা একটা ভীষণ আতঙ্কগ্রস্ত হওয়া যে আমরা এখনই বোধহয় আমি মারা যাচ্ছিলাম, সেটাকে এক কথায় আমরা স্লিপ অ্যাপনিয়া বলে থাকি এবং আপনাদের সহজে বোঝানোর জন্য আমি এই কথাগুলি ব্যবহার করে থাকলাম। তো সেক্ষেত্রে কিন্তু গ্র্যান্ডেলিয়া রোবাস্টা খুবই ইফেক্টিভ মেডিসিনস। ডোজ আমি পরে সব রোগের বলে দেবো। তো আর একটা ক্ষেত্রে এই ওষুধটির যে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সেটা হচ্ছে এনলার্জমেন্ট অফ স্প্লিন বা আমাদের যে প্লিহা আছে তার অতিবৃদ্ধি। তো অনেক সময় আমাদের ক্রনিক ম্যালেরিয়া থাকার জন্য বা অনেক সময় রক্তাল্পতা থাকার জন্য কিন্তু আমাদের স্প্লিন বড় হয়ে যায়, যেটা আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে অনেকে দেখি যে আমাদের স্প্লিন এনলার্জমেন্ট হয়েছে। সেক্ষেত্রে আমাদের লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, ছবিতে দেখুন সেখানে একটা কাটিং পেইন থাকে বা এই জায়গাটা ভারী ভারী মনে হয়ে থাকে বা অনেক সময়ের জন্য আমাদের জ্বর আসতে পারে বা টেম্পারেচার রেজ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এটা খুবই উল্লেখযোগ্য মেডিসিনস। তো বন্ধুরা, এখন আমরা এই হোমিওপ্যাথিক মেডিসিনটির ডোজ নিয়ে কথা বলবো। তো প্রায় সব ক্ষেত্রেই মেডিসিনটিকে মাদার টিংচার ফর্মে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত 10 থেকে 15 ফোঁটা, এমনকি যাদের ওয়েট বেশি তাদের ক্ষেত্রে 20 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার জলের সঙ্গে মিশিয়ে খেতে বলা হয়। ধরুন আপনার কার্ডিয়াক অ্যাজমা রয়েছে বা আপনার এমনিতেই অ্যাজমা বা হাঁপানি রয়েছে, সেক্ষেত্রে অনেক সময় রোগের তীব্রতা অনুসারে 2 ঘন্টা পর পর কিন্তু ওষুধটি চালানো যেতে পারে। এভাবে কিছুদিন চালানোর পরে যখন আপনার সিমটম ডেভেলপ করবে বা আগের থেকে কষ্ট অনেকটাই কম, তখন আমরা মেডিসিনটিকে কমিয়ে দিনে 3 বার নিয়ে আসতে পারি। তো এটার সাইড এফেক্ট নেই বললে চলে।
তো আপনার প্রথম 10 দিনে অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন, এবং যদি রেজাল্ট পেয়ে থাকেন তাহলে ওষুধটাকে চেঞ্জ না করে সেটাকে 2 থেকে 3 মাস কন্টিনিউ করলে যে রোগগুলি নিয়ে আলোচনা করা হলো সেখান থেকে আপনার অনেকটাই মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।